সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আপনাদের যে বিষয়টি নিয়ে ক্লাস দিচ্ছি সেটি হলো ক্লাস 9, ক্লাস 10 এবং উচ্চ মাধ্যমিক বাণিজ্য শাখার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্ট হতে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় থেকে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টি আমাদের মূলধন ব্যয় প্রাক্কলন ও মূলধন বাজেটিং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি আপনাদের বিগত সালের প্রত্যেকটি প্রশ্ন বিশ্লেষণ করলে, বিগত সালের প্রতিটি প্রশ্নই বা প্রতিটি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে প্রত্যেক বছরই কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। তো যারা বিশেষ করে ক্লাস 9 বা ক্লাস 10-এ পড়তেছেন কমার্স বা বাণিজ্য শাখায়, তাদের জন্য এবং উচ্চ মাধ্যমিক যারা বাণিজ্য শাখায় পড়তেছেন, যাদের ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কথা না বাড়িয়ে আমি যাচ্ছি আপনাদের অধ্যায়ের মূল পর্বে, যেখানে বলা হয়েছে মূলধন ব্যয় প্রাক্কলন ও মূলধন বাজেটিং। তাহলে প্রাক্কলন এবং বাজেটিং দুটি কিন্তু সম্পর্কিত শব্দ। প্রাক্কলন মানেও পূর্ব নির্ধারিত, বাজেটিংটাকে বলা হচ্ছে পূর্ব নির্ধারিত। অর্থাৎ কাজ হবে ভবিষ্যতে, কিন্তু ব্যয়টা নির্ধারণ করা হবে আগেই। এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের মূলধন ব্যয় প্রাক্কলন এবং মূলধন বাজেটিং। প্রাক্কলন শব্দের অর্থ হলো পূর্ব নির্ধারিত, বাজেটিং শব্দের অর্থ হলো পূর্ব নির্ধারিত। অর্থাৎ যে ব্যয়টা করা হবে ভবিষ্যতে, অথচ সেই ব্যয়ের হিসাব নিকাশটা যদি আমরা প্রথমেই করে ফেলি বা আগে ভাগেই করে ফেলি, এটা হলো আমাদের মূলধন ব্যয় প্রাক্কলন অথবা মূলধন বাজেটিং। এটি একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে প্রশ্ন আপনাদের হবেই হবে, অতএব এটি আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তো আসছি এই অধ্যায় থেকে আসলে আমাদেরকে কি কি করতে হবে বা কি কি করতে হয় সাধারণত। খেয়াল করলেন, এই অধ্যায় থেকে আমাদের প্রধান করণীয় বিষয় হলো 1 নাম্বার অবচয় নির্ণয় বা বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়, 2 নাম্বার নগদ প্রবাহ নির্ণয়, 3 নাম্বার ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ, 4 নাম্বার পে ব্যাক সময় নির্ধারণ, 5 নাম্বার গড় নিট মুনাফার পরিমাণ নির্ণয়, 6 নাম্বার গড় বিনিয়োগের পরিমাণ নির্ণয় এবং 7 নাম্বার গড় মুনাফার হার নির্ণয়। তবে এখানে যে 60টি প্রশ্ন বা 60টি বিষয় আমি উত্থাপন করেছি, এই 60টি বিষয়ই যে একটি অঙ্কে আসবে তা কিন্তু নয়। তাহলে সার্বিক অর্থে এই অধ্যায়ের ভিতরে এই জিনিসগুলোই রয়েছে বারবার। তাহলে এই জিনিসগুলো বারবার রয়েছে, সেগুলোই জাস্ট আমি এখানে আলোকপাত করেছি যে এই 60টা জিনিস মূলত আমাদেরকে করতে হবে। তবে হ্যাঁ, এই 60টা জিনিসের মধ্য হতে দেখা গেল 2টি করতে বলতে পারে, 3টি করতে বলতে পারে বা 4টি করতে বলতে পারে। তবে একসাথে কিন্তু আসলে এতগুলোর প্রয়োজন হয় না, আবার হতেও পারে। তো যাই হোক, যদি এটা আপনারা ভালোভাবে জানতে পারেন তাহলে কিন্তু অঙ্কটা অনায়াসেই করতে পারবেন, এটি আমি বিশ্বাস করি। তো আমি এখন আলোচনা করতে যাচ্ছি যে আসলে এগুলো আমরা কিভাবে নির্ধারণ করব, সেটি আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তবে তার আগে আমি প্রথমেই একটু হালকা করে বলে নেই, অবচয়। অবচয় কাকে বলে? অবচয় তো নির্ণয় করতে হবে, এটা আমাদের গাণিতিক ফরম্যাট, কিন্তু অবচয় আসলেই কাকে বলে সেটি কিন্তু আগে আপনাকে জানতে হবে। তাহলে অবচয় কাকে বলে? একটি স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্রমিক মূল্য হ্রাসকেই অবচয় বলে। অর্থাৎ আপনি যে স্থায়ী সম্পদটা ব্যবহার করতেছেন, এটি কিন্তু অবশ্যই মূল্য বা দাম কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কমে যাওয়া, মূল্যটা কমে যাওয়া, এটি হলো আমাদের অবচয়। কি বলা হয়েছে? স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্রমিক মূল্য হ্রাস। অর্থাৎ স্থায়ী সম্পদ আপনি যতই ব্যবহার করবেন তার মূল্য কিন্তু আস্তে আস্তে আপনার কমতে থাকবে, এটিই হলো আমাদের অবচয়। 2 নাম্বার হলো নগদ প্রবাহ। প্রবাহ শব্দের অর্থ কিন্তু আসা যাওয়া।
অর্থাৎ এটা কিসের আসা যাওয়া? এটা নগদের আসা যাওয়া, কারণ স্পষ্ট লেখা হয়েছে নগদ প্রবাহ, বা এটাকে নগদ আন্তঃপ্রবাহ বলা হয়। সরাসরি নগদ প্রবাহ বলা যায়, আবার এটাকেই প্রবাহকেও আবার আন্তঃপ্রবাহ বলা হয়। তাহলে নগদ প্রবাহ যে কথা, নগদ আন্তঃপ্রবাহ একই কথা। প্রবাহ শব্দের অর্থ হলো আসা যাওয়া। কিসের আসা কিসের যাওয়া? এটা নগদ টাকার আসা এবং নগদ টাকার যাওয়া। কিছু কিছু ঘটনা বা লেনদেনের প্রেক্ষাপটে আমাদের কাছে টাকা আসে, আবার আমাদের কাছ থেকে টাকা চলে যায়। এই যে নগদ টাকার আসা এবং নগদ টাকার যাওয়া, এই নগদ টাকার আসা যাওয়াকেই বলা হয়েছে নগদ প্রবাহ। এটি আমাদের আলাদাভাবে নির্ণয় করতে বলা হলে আমাদের বের করে নিতে হবে। 2 হলো ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা। অর্থাৎ আপনি 2 নাম্বারের মাধ্যমে যে নগদ প্রবাহটা নির্ণয় করেছেন তারই ক্রমযোজিত। ক্রম মানে বারবার, যোজিত মানে যোগ, বারবার যোগ বারবার যোগ বারবার যোগ, তবে প্রথম যা আছে তাই। অর্থাৎ প্রথম যা থাকবে তার সাথে পরেরটি যোগ, তার সাথে পরেরটি যোগ। এই যে পরেরটি সেটা কি? সেটা হলো নগদ প্রবাহ। অর্থাৎ প্রত্যেক বছরের নগদ প্রবাহগুলোকে যখন ক্রমান্বিত হারে, ক্রমযোজিত হারে যোগ করে একটা বিবরণী প্রকাশ করা হবে, তখন এটাকে বলা হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণী। যাচ্ছি আমি পে ব্যাক সময়। এই পে ব্যাক মানে বিনিয়োগ পরিশোধ। বিনিয়োগ পরিশোধ কাল বা বিনিয়োগ পরিশোধ সময় নির্ধারণ। আমি যে প্রকল্পে টাকাটা বিনিয়োগ করেছি, আমার চিন্তা চেতনা থাকবে যে প্রকল্পে টাকাটা আমি বিনিয়োগ করলাম, এই বিনিয়োগকৃত অর্থটা যত দ্রুত আমার কাছে ফেরত আসবে ততই ভালো। তাহলে আমি যে প্রকল্পে টাকাটা বিনিয়োগ করেছি, এই বিনিয়োগকৃত টাকাটি যত দ্রুত সম্ভব আমার কাছে ফেরত আসবে, এটা হলো আমাদের জন্য, ব্যবসায়ের জন্য ভালো। অতএব এই পেব্যাক সময় বলতে সেই সময়কে বুঝবো আমরা যে সময়ের মধ্যে আমার বিনিয়োগকৃত অর্থটি ফেরত আসবে। অর্থাৎ যে সময়ের ভিতরে আমি যে টাকায় যে প্রকল্পেটাতে বিনিয়োগ করেছিলাম, সেই বিনিয়োগকৃত অর্থ যত দ্রুত সম্ভব আমার কাছে ফেরত এসেছে এবং যত সময়ের মাঝে ওই টাকাটি ফেরত এসেছে, এই সময়টাকে বলা হয়েছে পেব্যাক সময়। গড় নিট মুনাফার পরিমাণ। তো দেখা যাচ্ছে একটা ব্যবসা কিন্তু চলমান প্রতিষ্ঠান, অর্থাৎ 1 বছর ব্যবসা করি শেষ করা হয় তা নয়। একটি ব্যবসা কিন্তু আস্তে ধীরে প্রত্যেক বছর অর্থাৎ 1 বছর শেষ হলে পরের বছর শেষ হলে তার পরের বছর, অর্থাৎ এটাকে বলা হয় এই ব্যবসাটা হলো চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ায় প্রত্যেক বছরের যে মুনাফাটা হবে, এই প্রত্যেক বছরের মুনাফার গড়, তাহলে প্রত্যেক বছরের মুনাফার গড়টাকেই বলা হয়েছে গড় নিট মুনাফা। এখন আসেন গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ কাকে বলে? দেখা গেল যে একজন ব্যক্তি একটি প্রকল্পেও টাকা বিনিয়োগ করতে পারে, 2টি প্রকল্পেও টাকা বিনিয়োগ করতে পারে, 4টি বা 5টি প্রকল্পেই টাকা বিনিয়োগ করতে পারে। তাহলে সে মোটের উপরে যে বিনিয়োগটা করলো, সে বিনিয়োগের গড়ের যে ব্যাপারটা, সেটি আমাদের বলা হয়েছে গড় বিনিয়োগের পরিমাণ। এখন আসেন গড় মুনাফার হার নির্ণয়। তাহলে আমি প্রথম বছর কি পরিমাণ টাকা মুনাফা করলাম, দ্বিতীয় বছর কি পরিমাণ মুনাফা করলাম এবং মুনাফার হারটা কত, অর্থাৎ মুনাফার শতকরা হারে প্রকাশ করা, এই মুনাফার শতকরা হারে প্রকাশ করাকেই বলা হয়েছে গড় মুনাফার হার নির্ধারণ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিরিয়ালি অনুসারে আমরা কি করব, এগুলো কিন্তু আমি দেখাবো যে কোন সূত্রের মাধ্যমে বা কোন সূত্র অবলম্বন করে বা কোন ফর্মুলাটা ব্যবহার করে আমি উক্ত জিনিসগুলো পেতে পারি। এখন আসেন, প্রথমেই যে বিষয়টি আমি উত্থাপন করেছিলাম তা কিন্তু কি অবচয় নির্ণয় অথবা বার্ষিক অবচয় নির্ণয়। তো মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন, সেটা হলো শুধুমাত্র অবচয় আমাদের যে কথা, বার্ষিক অবচয় কিন্তু একই কথা। তো দেখা যাচ্ছে কিছু কিছু প্রশ্নে আপনি দেখবেন সেখানে আমাদেরকে অবচয় নির্ণয় করতে বলা হয়েছে, আবার কিছু কিছু প্রশ্নে দেখবেন যে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আপনারা একটা কথা মনে রাখবেন যে অবচয়, শুধুমাত্র অবচয় যে কথা, বার্ষিক অবচয়ের পরিমাণ কিন্তু একই কথা। তাহলে বার্ষিক অবচয় বা শুধুমাত্র অবচয় কিন্তু আপনাকে বের করে নিতে হবে, সূত্রের মাধ্যমে বের করতে হবে। সেই সূত্রটা হলো আমাদের প্রাথমিক বিনিয়োগ। তাহলে অবচয় বের করার সূত্রটি হবে আমাদের প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। প্রাথমিক বিনিয়োগ মাইনাস হলো ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই হলো আয়ুষ্কাল। আয়ুষ্কাল আয়ুষ্কাল অথবা বলা হয় প্রকল্প বছর। প্রকল্প বছর শব্দের অর্থ হলো যে প্রকল্পে টাকাটা আমি বিনিয়োগ করেছি
কত বছরের জন্য আমি বিনিয়োগ করেছি সেটাকে বলা হয়েছে আমাদের প্রকল্প বছর। আর এখানে প্রাথমিক বিনিয়োগ শব্দের অর্থ হলো প্রাথমিক অবস্থায় যে পরিমাণ টাকা আমি বিনিয়োগ করেছি বা যে প্রকল্পে যে পরিমাণ টাকা আমি প্রাথমিক অবস্থায় দিয়েছি বা বিনিয়োগ করেছি সেটা হলো প্রাথমিক বিনিয়োগ। আর ভগ্নাবশেষ মূল্যটা হলো প্রকল্পের মেয়াদ শেষ হলে, প্রকল্পের মেয়াদ শেষে ওই প্রকল্প হতে যে সর্বশেষ টাকাটা আমি অর্জন করতে পারবো এটা হলো আমাদের ভগ্নাবশেষ মূল্য। এটা সাধারণত প্রশ্নে আমাদের দেওয়াই থাকবে। তাহলে ভগ্নাবশেষ মূল্য যদি থাকে আপনি প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিবেন এবং তাকে প্রকল্প বছর অথবা প্রকল্পের আয়ুষ্কাল বা যে সময় সীমাটা প্রশ্নে দেওয়া ছিল সেই সময় সীমা দিয়ে আপনি ভাগ দিবেন, তাহলে ফলাফল আমার চলে আসবে। আমি আপনার লিখে দিয়েছি 2 নাম্বারে লিখে দিয়েছি নগদ প্রবাহ, 2 নাম্বার লিখে দিয়েছি নগদ প্রবাহ। এই নগদ প্রবাহ আমাদের দুইভাবে নির্ণয় করা যায়, দুইভাবে এই নগদ প্রবাহ নির্ণয় করা যায়, দুইভাবে এই নগদ প্রবাহ নির্ণয় করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নগদ প্রবাহটা আমরা সাধারণত দুইভাবে নির্ণয় করতে পারবো। এক, কর পরবর্তী মুনাফা থাকা অবস্থায়, কর পরবর্তী মুনাফা থাকা। আর 2 নাম্বার হলো বিক্রয়ের পরিমাণ উল্লেখ থাকা, বিক্রয়ের পরিমাণ উল্লেখ থাকা, বিক্রয়ের পরিমাণ উল্লেখ থাকা। তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যে নগদ প্রবাহটা নির্ণয় করবেন, এই নগদ প্রবাহটা নির্ণয় করতে হলে অবশ্যই আপনার রাস্তা হবে 2টি, বা প্রশ্নটির ভিতরে 2টি অপশন থাকবে, 2টি অবস্থা দেওয়া থাকবে। এই 2টির মধ্যে 2টিও থাকতে পারে, ইভেন একটিও থাকতে পারে, সাধারণত একটি থাকে। তো যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন নগদ প্রবাহ যে আপনি নির্ণয় করতেছেন, এই নগদ প্রবাহ নির্ণয় করার রাস্তা হবে 2টা। একটা হলো কর পরবর্তী মুনাফা থাকা, অর্থাৎ প্রশ্নটিতে যদি কর পরবর্তী মুনাফা থাকে তাহলে নগদ প্রবাহ কিভাবে বের করবেন। আর যদি প্রশ্নটিতে কর পরবর্তী মুনাফার পরিবর্তে যদি বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকে তাহলে নগদ প্রবাহ কিভাবে বের করবেন। তাহলে নগদ প্রবাহ বের করার রাস্তা কয়টা? 2টা। একটা হলো কর পরবর্তী মুনাফা যদি থাকে তাহলে একরকম হবে, আর যদি বিক্রয়ের পরিমাণ প্রশ্নে উল্লেখ থাকে তাহলে কিন্তু একরকম হয়ে যাবে। তাহলে আমরা যদি নগদ প্রবাহ নির্ণয় করি তাহলে নগদ প্রবাহ আমাকে 2ভাবে নির্ণয় করতে হবে। বলেন কয়ভাবে? 2ভাবে। তাহলে একটা হলো যদি কর পরবর্তী মুনাফা প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমি এইভাবে লিখে দেই, যদি প্রশ্নটিতে কর পরবর্তী মুনাফা দেয়া থাকে, যদি প্রশ্নটিতে কর পরবর্তী মুনাফা দেয়া থাকে তবে তাহলে আমরা কিভাবে নগদ প্রবাহটা নির্ণয় করব সেটা আমি ইচ্ছা করলে ছকের মাধ্যমে যেতে পারি, ইচ্ছা করলে ছক ছাড়াও কিন্তু করতে পারি। তো বিষয়টা হলো এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো যে আমাদের প্রশ্নটিতে তখন প্রকল্পের মেয়াদ দেওয়া থাকবে বা প্রকল্পের আয়ুষ্কাল দেওয়া থাকবে বা প্রকল্পের লাইফ টাইম দেওয়া থাকবে। তো প্রকল্পের লাইফ টাইমটা যখন দেওয়া থাকবে তখন আপনি এখানে লিখবেন বিবরণ, তারপরে লিখবেন বছর 1, তারপরে লিখবেন বছর 2, তারপরে লিখবেন বছর 3। তবে হ্যাঁ, এটা এইভাবে না লিখেও কিন্তু আপনি লিখতে পারেন প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। অর্থাৎ প্রশ্নে যে আয়ুষ্কালটা দেওয়া থাকবে, প্রকল্পের মেয়াদটা দেওয়া থাকবে, সেই মেয়াদটা আপনি কি করতে পারেন 1 বছর, 2 বছর, 3 বছর করে লিখতে পারেন, অথবা বছর 1, বছর 2, বছর 3, এটা আপনার যেভাবে ভালো লাগবে সেভাবে লিখবেন, কোনো সমস্যা নাই। তবে আমি যেভাবে লিখেছি এইভাবে লিখলে ভালো হবে। তাহলে এখানে আমরা আগেই বলেছি কর পরবর্তী মুনাফা প্রশ্নে দেওয়া থাকবে, তখন আপনি যে কাজটা করতেছেন তাহলে প্রথমেই লিখবেন কর পরবর্তী মুনাফা। এই কর পরবর্তী মুনাফা কিন্তু দেখা গেল প্রকল্পের যে বছরগুলো আছে প্রত্যেকটা প্রকল্প বছরের জন্যই কিন্তু
এই নিট মুনাফাটা দেওয়া থাকবে। তাহলে নিট মুনাফা প্রশ্নে যেটা থাকবে, যে বছরে যত থাকবে সেই বছরে তত তত করে আপনি লিখবেন। লেখার পরে এখানে আপনারা মনে রাখবেন এই কর পরবর্তী মুনাফার সাথে শুধুমাত্র অবচয় অথবা বার্ষিক অবচয়, এটা কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে শুধুমাত্র অবচয় যে কথা, বার্ষিক অবচয় কিন্তু একই কথা। তাহলে সেই অবচয় অথবা বার্ষিক অবচয় যেটা আপনি একটু আগে বের করার সূত্র দেখেছেন, আপনি ইচ্ছা করলে সেই সূত্রও অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মনে করেন যে না, সূত্র অ্যাপ্লাই না করে সরাসরি মান বসিয়ে অঙ্কটা করব, তাহলেও কিন্তু আপনি সরাসরি মান বসিয়েও অবচয়ের মানটা এখানে লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম যে কর পরবর্তী মুনাফার সাথে অবচয়টা যদি যোগ করতে পারেন বা যোগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব নগদ প্রবাহের পরিমাণটা আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা আগে বলেছি নগদ প্রবাহ আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। এক, কর পরবর্তী মুনাফা থাকলে, দুই, এটা হলো আর দুই নাম্বারটা কি, বিক্রয়ের পরিমাণ থাকলে। যদি প্রশ্নটিতে কর পরবর্তী মুনাফা থাকে তাহলে আমরা যেটা বের করব সূত্রটা, সেটা হলো কর পরবর্তী মুনাফার সাথে শুধুমাত্র অবচয় অথবা বার্ষিক অবচয়। আমি আগে বলেছি শুধুমাত্র অবচয় এবং বার্ষিক অবচয় কিন্তু একই কথা, তাহলে সেটি আপনাকে ব্যবহার করতে হবে। অবচয় বা বার্ষিক অবচয় লিখবেন কার সাথে, কর পরবর্তী মুনাফার সাথে। অর্থাৎ প্রশ্নটিতে যদি কর পরবর্তী মুনাফা দেওয়া থাকে তাহলে সেই কর পরবর্তী মুনাফার সাথে অবচয় অথবা বার্ষিক অবচয়টা যোগ দিবেন, তাহলে নগদ প্রবাহ আপনি পেয়ে যাবেন। পরবর্তীতে যদি প্রশ্নটিতে বিক্রয় বা বিক্রয়ের পরিমাণ উল্লেখ থাকে, যদি প্রশ্নটিতে বিক্রয় বা বিক্রয়ের পরিমাণ উল্লেখ থাকে, আমি আগেও বলেছি যে নগদ প্রবাহ কিন্তু আমরা নির্ণয় করতে পারি, দুইটা রাস্তা আছে আমাদের। নগদ প্রবাহ নির্ণয় করার দুইটি রাস্তা আছে। কয়টি? দুইটি। একটা হলো কর পরবর্তী মুনাফা থাকা, একটা হলো কর পরবর্তী মুনাফা থাকা, আর একটা হলো আমাদের বিক্রয়ের পরিমাণ উল্লেখ থাকা। তো এই ক্ষেত্রে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো এখানে আপনি আপনার ডাইন পাশে যে বিষয়টা লিখবেন সেটা হলো যদি বছর থাকে 3টা, ঘর হবে 3 কলাম। যদি বছর থাকে 5টা, ঘর হবে 5 কলাম। যদি বছর থাকে 2টা, ঘর হবে 2 কলাম। অর্থাৎ যে কয়টা বছর থাকবে সেই কয়টি কলাম আপনাকে কিন্তু লিখতে হবে। এখানে লিখবেন, আগেও আমি বলে দিয়েছি, বছর 1, বছর 2, এটা হলো আমাদের বছর 3। এবং এটা কিন্তু আপনি কি করতে পারেন, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এইভাবেও লিখতে পারেন। আবার বছর 1, বছর 2, বছর 3 এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে লিখবেন আপনি বিবরণ। বিষয়টি দাঁড়ালো যে এইখানে আপনি যে কাজটা করবেন সেটা হলো বিক্রয় অথবা বিক্রয়ের পরিমাণ। প্রশ্নে যেভাবে লেখা থাকবে আপনি সেইভাবে লিখবেন। এটা আপনি লিখতে পারেন শুধুমাত্র বিক্রয়, অথবা লিখতে পারবেন আপনি বিক্রয়ের পরিমাণ। এটা ডিপেন্ড করবে কার উপর? প্রশ্নের উপর। কারণ প্রশ্নটিতে যদি আপনি দেখেন যে লেখা আছে, আপনার বিক্রয়, তাহলে আপনি বিক্রয় দিয়ে শুরু করবেন। আর যদি দেখেন যে প্রশ্নে লেখা আছে আমাদের বিক্রয়ের পরিমাণ, তাহলে আপনি কিন্তু বিক্রয়ের পরিমাণ দিয়ে শুরু করবেন। এবং সেটা কিন্তু বছর ভিত্তিক বিক্রয়ের পরিমাণ প্রশ্নে আলাদা আলাদাও হতে পারে, আবার একইও হতে পারে, তবে সাধারণত আলাদা হয়। অর্থাৎ বিক্রয় অথবা বিক্রয়ের পরিমাণ যে বছরের জন্য যত বরাদ্দ থাকবে সেই বছরের জন্য আপনি তত লিখবেন, কোনো সন্দেহ নাই। এইখান থেকে আপনাকে বাদ দিতে হবে পরিবর্তন ব্যয়, এটাকে বলা হয় পরিবর্তন ব্যয়, আবার এটাকেই বলা হয় চলতি খরচ। মনে রাখবেন, পরিবর্তন ব্যয় যে কথা, চলতি খরচ কিন্তু একই কথা। প্রশ্নে যে কোনো একটার নাম থাকবে, হয় পরিবর্তন ব্যয় থাকবে নতুবা চলতি খরচ থাকবে। তবে পরিবর্তন ব্যয় থাকুক আর চলতি খরচ থাকুক, মনে রাখবেন যেটা থাকবে সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে। এবং এটা ডাইরেক্টলি টাকার ব্যালেন্সেও থাকতে পারে, আবার পার্সেন্টেজেও থাকতে পারে। যদি ডিরেক্টলি টাকার ব্যালেন্স থাকে তাহলে যে টাকাটা প্রশ্নে দেওয়া আছে সেই টাকাটাই সরাসরি লিখবেন। আর যদি ডিরেক্টলি টাকার ব্যালেন্সে না থাইকা যদি শুধুমাত্র আমাদের কি থাকে বলেন, শুধুমাত্র যদি পার্সেন্টেজ থাকে, তাহলে কিন্তু বিক্রয়ের উপরে সেই পার্সেন্টেজটা কেটে নিতে হবে। এইখান থেকে তারপরে বাদ দিবেন আপনি স্থায়ী খরচ। এটা প্রশ্নে সাধারণত দেওয়াই থাকবে, সেটা স্থায়ী খরচ নামেও থাকতে পারে, আবার স্থায়ী ব্যয় নামেও থাকতে পারে।
স্থায়ী খরচ নামে যদি থাকে স্থায়ী খরচ লিখবেন, স্থায়ী ব্যয় নামে যদি থাকে স্থায়ী ব্যয় লিখবেন। প্রশ্ন যেটা প্রশ্নে থাকবে সেটাই আপনাকে লিখতে হবে। একটা আছে আরেকটা লিখবেন তা নয়, বরং প্রশ্নে যে ভাষাটা থাকবে সেই ভাষাটাই আপনাকে লিখতে হবে। আসেন, স্থায়ী খরচের পরে আপনাকে বাদ দিতে হবে অবচয়, অবচয় অথবা হলো বার্ষিক অবচয়। আপনি যদি শুধুমাত্র অবচয় লেখেন তাও হবে, আর যদি বার্ষিক অবচয় লেখেন তাও কিন্তু হবে। এটার মাধ্যমে আপনি বের করতে যাচ্ছেন, কি বের করতেছেন, এটা অবচয় বা বার্ষিক অবচয় যেটা আপনি আগেই বের করে নিয়েছেন, অর্থাৎ ছকের আগেও বের করে নিয়েছেন, অথবা ছকের পরে বের করে নিতে পারবেন, অথবা অবচয় যেখানে লিখেছেন সেখানেও ব্র্যাকেটে কিন্তু মানটা বসিয়ে দিতে পারবেন। আপনার যেটি ভালো লাগবে সেটা দিয়েই আপনি করবেন। এইখান থেকে বাদ যাবে আমাদের কর, এইখান থেকে বাদ যাবে কর। এখানে করের উপরে আমাদের একটা পার্সেন্টেজ সাধারণত থাকে। এই পার্সেন্টেজটা এই যে একটু আগে যে বিয়োগ করে টাকাটা পেয়েছেন এই টাকাটার উপরে পার্সেন্টেজ কেটে দিবেন, অথবা কর যদি ডিরেক্টলি টাকার ব্যালেন্সে থাকে তাহলে যেভাবে টাকার ব্যালেন্স থাকবে সেইভাবেই আপনি টাকার ব্যালেন্সটাই আপনি লিখবেন। এখন এইখানে যে যোগ বিয়োগটা করে আপনি পেয়েছেন এটার নাম হলো আমাদের কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা। তাহলে কর পরবর্তী মুনাফা যদি আপনি পেয়ে থাকেন, আপনি ভালো করেই জানেন যে এই ক্রয় পরবর্তী মুনাফার সাথে যদি আপনি অবচয়টা যোগ দেন তাহলেই কিন্তু নগদ প্রবাহটা আপনি পেয়ে যাবেন। এই যে অবচয়টা, এই কর পরবর্তী মুনাফার সাথে আপনাকে কি করতে হবে, অবচয়টা যোগ দিতে হবে। কর পরবর্তী মুনাফার সাথে যদি আপনি অবচয়টা যোগ দেন তাহলে যে ব্যালেন্সটা আপনি পাবেন এই ব্যালেন্সটারই নাম হবে আমাদের সুতরাং নগদ প্রবাহ। অর্থাৎ যে জিনিসটিকে বের করার জন্য এই ছকটা আপনি করতেছিলেন, এই ছকটি কেন করতেছিলেন বলেন তো? এটা শুধুমাত্র নগদ প্রবাহ বের করার জন্য ছকটি করতেছিলেন। তাহলে আমরা 2 নাম্বার ব্যাখ্যাটি কিন্তু শেষ করতে পারলাম। এখন আমি যাব আপনাদেরকে নিয়ে 3 নাম্বার। তো 3 নাম্বার বিষয়টি তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি 3 নাম্বার যে জিনিসটি আমি আপনাদের লিখে দিয়েছিলাম প্রধান করণীয় বিষয়ের, সেই 3 নাম্বারের মধ্যে ছিল ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে আপনাকে জানতে হবে ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণী। আপনি জানেন বিবরণী মানে ছক, ছক মানে ঘর, আর সেই ঘরটা আপনি স্কেল দিয়ে করে সেখানে 3 কলাম বেষ্টিত আপনাকে একটি ছক করতে হবে। এই 3 কলাম বেষ্টিত ছকের মধ্যে প্রথমটা হলো বছর, দ্বিতীয়টা নগদ প্রবাহ, তৃতীয়টা হলো ক্রমযোজিত নগদ প্রবাহ। সেই ক্ষেত্রে মনে রাখবেন যে বছর যেটা আপনি লিখেছেন সেই বছরটা অবশ্যই প্রথমে 0 বছর, আর এই 0 বছরের ক্ষেত্রে মনে রাখবেন প্রকল্পের যে আপনি বিনিয়োগটা করেছেন, অর্থাৎ প্রথম বছরে যে টাকাটা আমি বিনিয়োগ করেছি বা যেটাকে আমি প্রাথমিক বিনিয়োগ বলেছি সেই প্রাথমিক বিনিয়োগকৃত টাকাটা কিন্তু আপনাকে মাইনাস অবস্থায় দেখাতে হবে। প্রশ্ন কেন? কারণ আমি যখন বা যেদিন প্রকল্প টাকা বিনিয়োগ করব সেদিন কিন্তু আমার পকেট থেকে বা আমার নিকট থেকে নগদ টাকা কিন্তু চলে যাবে। তাহলে আমার কাছে যেহেতু নগদ টাকা চলে যাবে, এই নগদ টাকা চলে যাওয়াটাকে বলা হয় আমার কাছ থেকে চলে যাওয়া বা আমার কাছে নগদ প্রবাহ, অর্থাৎ আমার কাছে চলে যাওয়া। আমার কাছে চলে যাওয়া মানেই কিন্তু সেটা মাইনাস ফিগার হয়ে যাবে। তারপরে এখানে এখন প্রকল্পের বছর আপনাদের যে কয় বছরই হোক না কেন, এই প্রকল্পের বছর আমি ধরে নিলাম এখানে 3 বছর আছে, তাহলে 3 বছরে দেখা গেল নগদ প্রবাহ এমনও হতে পারে যে প্রথম বছরের নগদ প্রবাহ ছিল 40,000, দ্বিতীয় বছরে নগদ প্রবাহ ছিল আপনার কি বলে 55,000, এবং তৃতীয় বছরে নগদ প্রবাহ ছিল মনে করেন 60,000। তাহলে এটা জাস্ট মনে করে নিচ্ছি আমি ব্যাখ্যা করার জন্য। তাহলে এখন আসেন তারপরে ক্রমযোজিত। ক্রম মানে বারবার, যোজিত মানে যোগ, বারবার যোগ, বারবার যোগ, বারবার যোগ, তবে প্রথম যা থাকবে তাই। অতএব এটা কিন্তু ক্রম, আরে ক্রম মানে ক্রমান্বয়ে, যোজিত মানে যোগ, তার মানে বারবার যোগ করতে হবে। তাহলে মাইনাস 1 লাখ থেকে যদি প্লাস আপনি 40,000 বাদ দেন তাহলে কিন্তু মাইনাস 60,000 থাকবে। এই মাইনাস 60,000 থেকে যদি 55,000 বাদ দেন তাহলে মাইনাস 5,000 থাকবে, এবং মাইনাস 5,000-এর সাথে যদি 60,000 যোগ দেন তাহলে প্লাস ফিগার আমার 55,000 হয়ে যাবে। এটা হলো আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণী। আমি যাচ্ছি এখন আপনাদের 4 নাম্বার পর্বটিতে। 4 নাম্বার পর্বটি আপনারা দেখেন আমি কিন্তু প্রথমেই আজকে লিখে দিয়েছি। সেই 4 নাম্বার পর্বটি ছিল আমাদের পে ব্যাক সময় নির্ধারণ। বলেন কি নির্ধারণ? পে ব্যাক সময় নির্ধারণ। তাহলে 4 নাম্বারটা আমি একবারে লিখে যেতে পারি পে ব্যাক
পে ব্যাক সময়, এই পে ব্যাক সময়টা পরিপূর্ণটা নির্ভর করবে আপনার ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণীর উপর। অর্থাৎ শুধুমাত্র যদি আমাদেরকে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলা হয়, তারপরেও কিন্তু আপনাদের ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণীটা আগে লাগবে। কারণ এই ক্রমযোজিত নগদান প্রবাহ, নগদ প্রবাহের মধ্যে এখানে লিখতে হবে একটা কল্পিত বৎসর প্লাস হলো আমাদের সবশেষ ঋণাত্মক ক্রমযোজিত নগদান প্রবাহ, নগদ প্রবাহ। এটা একটু সূত্রটা একটু বড় হবে, কিন্তু এটা মনে রাখা অত্যন্ত সহজ। উপরে হলো সবশেষ ঋণাত্মক ক্রমযোজিত নগদ প্রবাহ, আর নিচে হবে আমাদের কল্পিত বছরের পরের বছর নগদ প্রবাহ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে এইখানে আমাদের কিন্তু যে ক্রমযোজিত নগদ প্রবাহটা নির্ণয় করলেন, এই ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণীর আলোকেই কিন্তু পে ব্যাক সময়টা নির্ণয় করা হয়। অর্থাৎ প্রশ্নে যদি শুধুমাত্র আমাদেরকে পে ব্যাক নির্ণয় করতে বলা হয়, শুধুমাত্র পে ব্যাক নির্ণয় করতে বললেও কিন্তু আপনাকে আগে কি করতে হবে, ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে। কারণ ক্রমযোজিত নগদ প্রবাহ বিবরণীর সাহায্যেই পে ব্যাক সময়টা নির্ধারণ করা হয়। আর পে ব্যাক সময় কাকে বলা হয় সেটাও কিন্তু আমি এর আগে একবার বলেছি। তা হলো আমি যে প্রকল্পে টাকাটা বিনিয়োগ করেছি, ওই প্রকল্প থেকে যে সময়ের মধ্যে টাকাটি আমার কাছে ফেরত আসে, উঠে আসে, সেই সময়টা হলো পে ব্যাক সময়। এখানে কল্পিত বছর বলা হয়েছে কোনটা, মনে রাখবেন, যে ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে যে টাকাটা একেবারেই মনে করেন যে শেষ প্রান্তে সবশেষ যে মাইনাস ফিগার ব্যালেন্সটি এসেছিল, সেই মাইনাস ফিগার ব্যালেন্সটি হলো আমাদের কল্পিত বছর। অর্থাৎ যে বছর আমাদের সর্বশেষ নেগেটিভ মানটি আসবে, সেইতম বছরটাই হলো আমাদের কল্পিত বছর। তাহলে কল্পিত বছরের যে সর্বশেষ ক্রমযোজিতর মানটা পেয়েছেন, সেটি কিন্তু আপনাকে লিখতে হবে। এখন আমি যাচ্ছি আপনাকে 5 নাম্বার বিষয়টি নিয়ে। 5 নাম্বার বিষয়টি শুধুমাত্র একটি সূত্র, সেটা হলো নিট গড়। এটা হলো গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা, এটা একটা জাস্ট একটা সূত্র আপনাকে ব্যবহার করতে হবে। গড় নিট মুনাফা অর্থাৎ এখানে আপনি লিখতে পারবেন সকল বছরের কর পরবর্তী মুনাফার সমষ্টি। অর্থাৎ ব্যাখ্যাটা হলো এরকম, প্রশ্নটাতে যদি 5 বছর প্রকল্প হয়, তাহলে 5 বছরেরই যে আমাদের কর পরবর্তী মুনাফাটা এসেছে, সেই কর পরবর্তী মুনাফার সমষ্টি মানে যোগফল, আর নিচে হবে আপনার বছর সংখ্যা। অর্থাৎ যে কয় বছরের মুনাফা আমি উপরে যোগ করেছি, সেইতম বছরটা আপনাকে এখানে লিখতে হবে। যাচ্ছি আমি আপনাকে 6 নাম্বারটা ছিল কিন্তু আমাদের গড় বিনিয়োগ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তাহলে 6 নাম্বারটা হলো আপনার গড় বিনিয়োগ। গড় বিনিয়োগটাও শুধুমাত্র সূত্রর ব্যাখ্যা, সূত্রটা মুখস্থ করলে আপনার অঙ্কগুলা করতে পারবেন, সন্দেহ নাই। আর এখানে গড় বিনিয়োগের সূত্র হলো আপনার প্রাথমিক বিনিয়োগ যোগ হলো ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্যের ব্যাপারে কিন্তু আমি বলেছি, আয়ুষ্কাল শেষে ওই প্রকল্প থেকে যে পরিমাণ অর্থ আমার কাছে ফেরত আসবে, বা যে পরিমাণ অর্থ আমি সেখান থেকে আদায় করতে পারবো, অর্জন করতে পারবো, সেটা কিন্তু আমাদের ভগ্নাবশেষ মূল্য। তাহলে গড় বিনিয়োগের সূত্র কি? প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। 7 নাম্বার এবং শেষ নাম্বার যেটা আমি লিখেছি আপনাদের জন্য, গড় মুনাফার হার লিখেছিলাম কি? গড় মুনাফার হার। তাহলে গড় মুনাফার হার নির্ণয় করা, এটাও জাস্ট একটা সূত্র, সেটা হলো আমাদের গড় নিট মুনাফা। তাহলে উপরে হবে আমাদের গড় নিট মুনাফা, নিচে হবে আপনাদের গড় বিনিয়োগ, এবং শেষে গুণন দিয়ে 100। তাহলে বিষয়টা হলো কি, আমাদের যদি গড় মুনাফার হার নির্ণয় করতে বলা হয়, তাহলে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ শেষে গুণন 100। দেখেন, যদি আমাদের প্রশ্নে শুধুমাত্র গড় মুনাফার হার নির্ণয় করতে বলে, তারপরেও কিন্তু গড় নিট মুনাফা বের করতে হবে এবং গড় বিনিয়োগ বের করতে হবে। অর্থাৎ গড় নিট মুনাফা
এবং গড় বিনিয়োগ ছাড়া কখনোই গড় মুনাফার হার বের করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের এই চ্যাপ্টার থেকে যে নিয়ম শৃঙ্খলাগুলো ছিল সেগুলো থেকে একটু কথা বলেছি। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি ধারাবাহিকভাবে আপনাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করব, কম বেশি প্রতিদিনই চেষ্টা করব অঙ্কগুলো দেওয়ার জন্য। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, নিয়মিত আমার চ্যানেল দেখতে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।